অভি তাড়াতাড়ি সুহানার কাছে গেল। সুহানাকে নিয়ে রুমে ফিরল। রুমে এসে সুহানা অভিকে জিজ্ঞেস করল, তুমি আমায় অন্ধকার ফ্যাক্টরিতে একা ফেলে কোথায় গিয়েছিলে? তুমি জানো না আমি ভীষণ ভয় পাই। অভি সুহানাকে বলল, আমি তো তোমাকে ডাকছিলাম, কিন্তু তুমি তো কোনো সাড়া দিলে না। তারপর রাতের খাবার দিতে হোটেলের একজন লোক আসে। অভি তাকে জিজ্ঞেস করে, বলছি কিছুটা দূরে যে চা ফ্যাক্টরিটা আছে ওটাই কি কেউ থাকে না? লোকটি থতমত খেয়ে কোনো উত্তর না দিয়ে চলে গেল। পাশের একজন লোক উত্তরে বললেন, চা ফ্যাক্টরি? কই, এখানে তো কোনো চা ফ্যাক্টরি নেই। অভি বলল, আরে ওই পুরনো ফ্যাক্টরিটা। যাক, আপনি হয়তো এখানে নতুন এসেছেন, তাই হয়তো জানেন না। লোকটি বলল, না, আমি আর উনি আমরা দীর্ঘ 25 বছর ধরে এখানে আছি। এরকম কোনো পুরনো চা ফ্যাক্টরি আছে সেটা আমার জানা নেই। আপনার ওই চা ফ্যাক্টরির বিষয়ে কি জানেন? আপনারা কে? এই বলে লোকটি অভিকে প্রশ্ন করতে লাগলো। অভি কিছু না বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করল, আপনি এত প্রশ্ন করছেন কেন? আপনার নাম কি? তারপর লোকটি স্বাভাবিকভাবে বললেন যে এখানে তো কোনো চা ফ্যাক্টরি নেই, কিন্তু হ্যাঁ, একটা ফ্যাক্টরি ছিল, কিন্তু সেটা তো বহু বছর আগে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। লোকের মুখে শোনা যায় যে প্রায় বহু লোক ওই ফ্যাক্টরিতে আগুনে পুড়ে মারা গেছে। তার মধ্যে এই হোটেলের দুজন গেস্টও ছিলেন। স্বামী স্ত্রী তারা ওই চা ফ্যাক্টরিতে বেড়াতে যান আর কখনো ফিরে আসেন না। এটা শুনে সুহানা আর অভি ভীষণ রকম ভয় পেয়ে যায়। তারপর তারা একে অপরের দিকে চুপ করে তাকিয়ে থাকে। দুজনে বেশ বুঝতে পারল যে তাদের সাথে গতকাল যা হচ্ছিল তা স্বাভাবিক ছিল না। তারপর তারা ঘুমোতে যায়। মাঝরাতে হঠাৎ সুহানার ঘুম ভেঙে যায়। আগের দিনের সব মুহূর্তগুলো সুহানাকে আরো ভীত করে দিচ্ছিল। অনেকক্ষণ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল সুহানা, কিন্তু ঘুম না আসায় অভির ফোনটা নিয়ে সুহানা গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে সুহানার মনে পড়ল যে অভি ওই ফ্যাক্টরিটার অনেকগুলো ফটো তুলেছিল। সেগুলো কি সত্যি ছিল নাকি সেটা তাদের ভ্রম? মনের দুবিধা দূর করার জন্য ফোনের গ্যালারি খুলে দেখে ওই ফ্যাক্টরির ফটো রয়েছে, তার সাথে আরো অনেক ফটো, যেমন ঝলসে যাওয়া মানুষের দেহ, আগুনে দগ্ধ অবস্থায় কত লাশ পড়ে আছে। সুহানা সেগুলো দেখে ভয়ে চিৎকার করে অভিকে ডেকে ওঠে। তারপর সুহানা দেখতে পায় সে একাই ঘুমিয়েছিল। এদিক ওদিক দেখে বাইরের দিকে গিয়ে অভিকে খুঁজতে থাকে। কোথাও না দেখতে পেয়ে একজন হোটেলের লোককে জিজ্ঞেস করে, শুনছেন, আমার হাজবেন্ডকে কোথাও দেখেছেন? না বলে কোথায় গেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না। পাশের লোকটির কোনো প্রতিক্রিয়া পেলেন না, যেন মনে হলো উনি সুহানাকে দেখতেই পাননি। সুহানা ওনাকে কয়েকবার ডাক দেওয়ার পর হোটেলের চারিদিকে অভিকে খুঁজতে থাকে। অভিকে খুঁজতে খুঁজতে সে হোটেলের একটা পুরনো রুমের ভেতরে ঢুকে পড়ে। সেটাতে প্রায় বিগত বহু বছর কোনো লোকের আনাগোনা হয়নি দেখে মনে হলো। ঘরের এক কোণে একটা ফটো ফ্রেম দেখতে পেল সুহানা। ধুলো ময়লা পরিষ্কার করে দেখল যে সেটা একজন নবদম্পতির। একটা পুরনো ট্রাঙ্কও দেখতে পেল সেখানে। ট্রাঙ্কটাতে কোনো রকম তালাও ঝুলছিল না। সুহানা ট্রাঙ্কটা খুলতে দেখতে পেল ট্রেনের টিকিট, যেটাতে কলকাতা থেকে জলপাইগুড়ি আসার কিছু জামা কাপড় আর একটা খাম। খামের ভেতর 4 ভাঁজে মোড়া একটা চিঠি। চিঠিটা খুলে সুহানা পড়তে লাগলো। প্রিয় মা, আমি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি। তোমাদের না জানিয়ে আমি পরিতোষকে বিয়ে করে খুব ভুল করেছি। ও আমার সাথে ছল করেছে। ও আমায় এখানে বেড়াতে নিয়ে আসার উদ্দেশ্যে বিক্রি করতে নিয়ে এসেছে। সাপুই বাবু নামের একজনের কাছে আমার দর রেখেছে। সেই লোকটা একটা চা বাগানের মালিক। বহু টাকা পয়সা তার, আর পুলিশ কাছারিও তার নাগালে। তাই আমি এখান থেকে আর তোমাদের কাছে কখনো ফিরতে পারবো না। জানি না আমার কি পরিণতি হবে, কিন্তু তোমরা পারলে আমায় ক্ষমা করে দিও। আমি এও জানি এই চিঠিটা হয়তো তোমাদের কাছে কখনো পৌঁছাবে না। ইতি, তোমার রুনু। চিঠি পড়ে সুহানা বুঝতে পারল যে কিছু একটা রহস্য জড়িয়ে আছে এই হোটেলের সাথে। চিঠিতে লেখা ওই রুনু নামক মানুষটার বিষয়ে আরও কিছু জানতে চাইল সুহানা। বাকি কিছু কাপড় জামা ছাড়া আর তেমন কিছু পেল না। হঠাৎ করে আবারও
ওই পুরনো ছবিটার দিকে চোখ পড়ল সুহানার। দীর্ঘ